সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের জামায়াতে ইসলামীকে ঘিরে যে প্রশ্নটি আজ সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো, তারা কি সত্যি আগামী দিনে দেশ পরিচালনার ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারে? এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ঘিরে এক গভীর টানাপোড়েন। জামায়াত কোনো নতুন দল নয়, আবার নিছক একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনও নয়। এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে একে বাদ দিয়ে দেশের রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করা অসম্ভব। কিন্তু একই সঙ্গে এটিও সত্য, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে জামায়াত এমন এক সুযোগের মুখোমুখি দাঁড়িয়েছে যা তাদের ইতিহাসে আগে কখনো এত স্পষ্টভাবে দেখা যায়নি। জামায়াত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। জামাত ইসলামের জন্ম ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে। প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদী। তখন জামাত ছিল মূলত একটি আদর্শিক ও সামাজিক আন্দোলন, যার লক্ষ্য ছিল মুসলমানদের জন্য একটি নৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা। পাকিস্তান আন্দোলনের সময় জামাত মুসলিম লীগের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়নি, বরং তারা মুসলিম জাতীয়তাবাদের বদলে একটি সর্বভারতীয় ইসলামী রাষ্ট্র চিন্তাকে গুরুত্ব দিয়েছিল। এই আদর্শিক অবস্থানই পরবর্তীতে পূর্ব পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে জামাতের ভূমিকা নিয়ে বিতর্কের মূল উৎস হয়ে দাঁড়ায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ জামাতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দলটির শীর্ষ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর একটি বড় অংশ পাকিস্তানি রাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার জামাতকে নিষিদ্ধ করে এবং দলটির রাজনীতি প্রায় অদৃশ্য হয়ে যায়। কিন্তু ১৯৭৫ সালের রাজনৈতিক পালাবদল ও পরবর্তী সামরিক শাসনের সময় জামাত আবার ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসে। জিয়াউর রহমানের শাসনামলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয় জামাত আমির অধ্যাপক গোলাম আজমের, এবং জামাত সংসদীয় রাজনীতিতে পুনরায় অংশ নেয়ার সুযোগ পায়। নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর জামায়াত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতার অংশীদার হয়। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকার গঠনে জামায়াতের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ। ২০০১ সালের নির্বাচনে জামায়াত সরাসরি জোট সরকারে অংশ নেয় এবং ২টি মন্ত্রিত্ব পায়। এই সময় জামায়াত নিজেদের একটি সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু একই সঙ্গে তাদের অতীত ভূমিকা নিয়ে বিতর্ক, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং আন্তর্জাতিক চাপ তাদের জন্য একটি স্থায়ী বোঝা হয়ে থাকে। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর জামাতের জন্য সময়টি হয়ে ওঠে সবচেয়ে কঠিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কথিত যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। যদিও এই বিচার প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গুরুতর প্রশ্ন ছিল, তবুও রাজনৈতিক বাস্তবতায় জামাতের শীর্ষ নেতৃত্ব একে একে গ্রেপ্তার, দণ্ডিত এবং ফাঁসির মুখে পড়ে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ বহু শীর্ষ নেতা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মাধ্যমে রাজনীতি থেকে চিরতরে অপসৃত হন। দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে, তাদের রাজনীতি নিষিদ্ধ হয়, সাংগঠনিক কাঠামো ভেঙে দেয়া হয় এবং হাজার হাজার কর্মী গুম, খুন বা কারাবন্দিত্বের শিকার হন। এই দীর্ঘ দমন পীড়নের ফলে জামাতকে অনেকেই রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া একটি শক্তি বলে মনে করছিলেন। কিন্তু ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থান সেই ধারণাকে চূর্ণ করে দেয়। শেখ হাসিনা সরকারের পতন, তার পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং রাজনীতির মাঠে তৈরি হওয়া শূন্যতা জামাতের জন্য এক ঐতিহাসিক সুযোগ তৈরি করে। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর দলটি আবারও প্রকাশ্যে সংগঠিত হতে শুরু করে। কারাগার থেকে মুক্তি পান শীর্ষ পর্যায়ের নেতারা, নতুন নেতৃত্ব সামনে আসে এবং দলটি নিজেদের পুনর্গঠন করে।
এই পুনরুত্থানের পেছনে শুধু সহানুভূতি নয়, বরং একটি বড় সামাজিক বাস্তবতা কাজ করছে। গত ১.৫ দশকে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই প্রধান দলের শাসন অভিজ্ঞতায় অনেক মানুষ গভীরভাবে হতাশ। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানগুলোর ভাঙন এবং সহিংস রাজনীতির কারণে জনগণের একটি বড় অংশ বিকল্প শক্তির সন্ধান করছে। জামায়াত এই শূন্যস্থানটি পূরণ করতে চাইছে নিজেদের পরিষ্কার, শৃঙ্খলাবদ্ধ এবং নৈতিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে। তারা বলছে, তারা রাষ্ট্র পরিচালনায় সততা ও জবাবদিহিতা আনবে, দুর্নীতি দমন করবে এবং একটি সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়ন করবে। এই প্রেক্ষাপটে জামাতের সঙ্গে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি জোট বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৪ সালের আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত এই দলটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের চেতনাকে প্রতিনিধিত্ব করার দাবি করছে। জামাতের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং এনসিপির তরুণ নেতৃত্বের সমন্বয় একটি নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছে। ফলে এটি কেবল ইসলামপন্থী বনাম ধর্মনিরপেক্ষ বিতর্ক নয়, বরং পুরনো বনাম নতুন, স্থবিরতা বনাম সংস্কারের দ্বন্দ্ব হিসেবে হাজির হচ্ছে। তবে জামাতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের অতীত। ১৯৭১ সালের ভূমিকা আজও বাংলাদেশের রাজনীতিতে একটি অমীমাংসিত ক্ষত। মুক্তিযুদ্ধের চেতনা এখনও রাষ্ট্রীয় বয়ানের কেন্দ্রবিন্দু। জামাত নেতৃত্ব দাবি করছে যে তারা অতীত থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতের দিকে তাকাতে চান। তারা সংবিধানের প্রতি আনুগত্যের কথা বলছেন, ধর্মভিত্তিক আইন চাপিয়ে দেওয়ার শঙ্কা নাকচ করেছে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকার করেছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে তারা একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে যে তারা কেবল মুসলিম ভোট ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। তবুও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের সমাজ কি একটি ইসলামপন্থী দলকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে দেখতে প্রস্তুত? অনেক বিশ্লেষক মনে করেন, বাংলাদেশি সমাজে ধর্মীয় অনুশীলন বাড়লেও রাজনৈতিক সিদ্ধান্তে মানুষ এখনও তুলনামূলকভাবে বাস্তববাদী। তারা চায় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। জামাত যদি তাদের ইসলামী পরিচয়ের বদলে সুশাসন ও সংস্কারের উপর জোর দিতে পারে, তাহলে তারা একটি বড় অংশের সমর্থন পেতে পারে। কিন্তু যদি তারা আদর্শিক কঠোরতায় ফিরে যায়, তাহলে কেন্দ্র ও মধ্যবাম রাজনৈতিক শক্তিগুলোর প্রতিরোধের মুখে পড়বে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও জামায়াতের সম্ভাব্য উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে একটি বিশেষ ধারায় পরিচালিত হয়েছে। জামায়াতের সঙ্গে ভারতের শাসক গোষ্ঠীর ঐতিহাসিক দূরত্ব ও আদর্শিক বৈরিতা রয়েছে। ফলে জামায়াত নেতৃত্বাধীন সরকার হলে দিল্লির সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করা কঠিন হতে পারে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে জামায়াত তুলনামূলকভাবে আগ্রহী হতে পারে, যা আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতেও জামায়াত একটি সংবেদনশীল ইস্যু। মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে তাদের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সব মিলিয়ে জামাতে ইসলামীর সামনে সুযোগ ও ঝুঁকি পাশাপাশি দাঁড়িয়ে আছে। ইতিহাসের সবচেয়ে কঠিন দমন পীড়নের পর তারা এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে পৌঁছে গেছে যেখানে তাদের সামনে বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে ক্ষমতার অংশীদার হওয়ার, এমনকি জোটের নেতৃত্ব দেওয়ার। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে তাদের কেবল সাংগঠনিক শক্তি বা সহানুভূতির উপর নির্ভর করলেই চলবে না। তাদের প্রমাণ করতে হবে যে তারা অতীতের বোঝা অতিক্রম করে একটি অন্তর্ভুক্তিমূলক, সংস্কারমুখী এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তা উপস্থাপন করতে পারে। এই নির্বাচন শেষ পর্যন্ত ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা কিংবা ডান বনাম বাম কোনো সরল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে সংস্কার বনাম পুরনো ব্যবস্থার, জবাবদিহিতা বনাম ক্ষমতার দম্ভের লড়াই। জামাত যদি এই লড়াইয়ে নিজেদের একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা শুধু ভালো ফলই করবে না, বরং বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। আর তারা যদি ব্যর্থ হয়, তাহলে এই নির্বাচন তাদের জন্য আরেকটি বড় সুযোগ হারানোর ইতিহাস হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।